নমস্কার সুধী দর্শকবৃন্দ, স্টেট কার্ড নিউজ রুমে আজকে আমরা আপনাদের জন্য অতিথি হিসেবে পেয়েছি মাননীয় শ্রী শৈবাল মুখোপাধ্যায়কে, সাহিত্যিক ও লোক সংস্কৃতি গবেষক। আগের পর্বগুলির মতোই আজকে আমরা তার কাছ থেকে সাহিত্য তো বটেই, তার সঙ্গে বিশেষত লোক সংস্কৃতির দিকটাকে আমরা তুলে ধরার চেষ্টা করব, যার আকর্ষণটা আমার মনে হয় খুব বেশি আজকের দিনেও। আপনাকে প্রথম প্রশ্ন, আমাদের স্টুডিও এসে কেমন লাগছে? একটা আলাদা অনুভূতি। একটা স্টুডিওতে এসেছি, সাক্ষাৎকার বা আমাদের শ্রোতা দর্শকদের জন্য কিছু কথাবার্তা বলা, আলাপ আলোচনা করা। আচ্ছা, আপনি তো বর্ধমানের খুব পরিচিত মুখ, এবং আপনার সঙ্গে আমার পরিচিতির সূত্র যেটা, সেটা বলা যায় সাহিত্য, মানে আপনার মৌলিক সাহিত্য। বিভিন্ন অনুষ্ঠানে দেখতাম আপনি গল্প পড়তে এসেছেন বা কবিতা পাঠ করছেন, অনুগল্প পাঠ করছেন, আমিও সেখানে হয়তো কিছু পাঠ করার জন্য গেছি। এইভাবে আমাদের প্রথম পরিচয়টা শুরু বিভিন্ন জায়গায়। আপনার কিছু মৌলিক বইও আছে, গল্প, অনুগল্প ইত্যাদি। তো আবার আপনি একটা জায়গায় সরকারি জীবিকাও করেন আর কি, জীবিকা নির্বাহের জন্য একটা কাজ করে থাকেন পাঠাগারে। তো এই পাঠাগার থেকে সাহিত্যের দিকে আসাটা কিভাবে, মানে নাকি সাহিত্যটা আগে থেকেই শুরু হয়েছে, অথবা ওইটা থেকে এই দিকটাই আপনাকে আসতে কিছুটা সাহায্য করেছে? ব্যাপারটা যদি একটু বুঝিয়ে বলেন। না, মূলত আমার সাহিত্য শুরু, মানে প্রথম লেখা প্রকাশ হচ্ছে বর্ধমানের শহরের বুকে 1990 সালে। আচ্ছা, ঠিক আছে। চাকরি আমি অনেক পরে পেয়েছি। আচ্ছা, যেহেতু সাহিত্য মানে লেখালেখি করছি, সুতরাং লাইব্রেরিটাকে তো একটা ব্যবহার করতাম। আমার বাবা চাকরি করতেন টেলিফোন এক্সচেঞ্জে, তাদের নিজেদের একটা লাইব্রেরি ছিল। যখন আমি আরও ছোট, মানে 5-6-এ পড়তাম, তখন ওখানে গিয়ে শুকতারা থেকে শুরু করে তারপরে স্বপন কুমার, এ করে প্রচুর বই আমি ওখান থেকে বই নিয়ে আসতাম এবং পড়তাম। সুতরাং মানে সেই জায়গাটা ছিল। পরবর্তী সময়তে যে লাইব্রেরিতে এসছি, আমার যেটা পেশা এবং নেশা আমার এক জায়গাতে মিলে গেছে। আচ্ছা, আচ্ছা, এটা একটা বড় ব্যাপার। পেশা নেশা এক জায়গাতে গিয়ে দাঁড়িয়ে গেছে। হ্যাঁ, মানে বই আপনাকে ধরে রেখেছে। অবশ্যই। মানে আপনার কতগুলো মৌলিক সাহিত্যের বই আছে? আমার নিজস্ব গল্পগ্রন্থ এখন এই মুহূর্তে পর্যন্ত 5খানা বই বেরিয়েছে। তার মধ্যে টোটালি 3টে বই হচ্ছে লোক সংস্কৃতির একটা অংশ বিশেষকে ধরে ধরে, আর 2টো বই টোটালি মৌলিক গল্পের বই। আচ্ছা, এবার যেটা জানার বিশেষত, যে জন্য আপনাকে আনা বা আমাদের পাঠকদের ক্ষুধা নিরসনের জন্য যে বিষয়টাকে তুলে ধরতে চাইছি আজকে, আপনি ছিলেন মৌলিক সাহিত্যের মধ্যে, আমি নাই। সেখান থেকে আস্তে আস্তে চলে যাচ্ছেন লোক গবেষণার দিকে, লোক সংস্কৃতির দিকে। তো এই লোক সংস্কৃতির দিকে আপনার এই যে যাত্রাটা, মানে এই আকর্ষণটা অনুভব করলেন কোন জায়গা থেকে? ওই যে বললাম, যেহেতু আমার পেশা নেশা এক জায়গায় হয়ে গেছে, এখানে পাঠকদের বলি আর কি, শ্রোতাদেরও ভালো লাগবে। মূলত সাহিত্য থেকে এই দিকে চলে আসার পেছনে, আমার যখন মৌলিক সাহিত্য করতে করতে একটা সময় আমার লাইব্রেরিতে বুঝতে পারলাম যে যেই পাঠক মানে সদস্য যারা আসেন, বই নিতে আসেন, তারা গল্প পড়তে বা গল্প শুনতে ভালোবাসেন। তখন আমি দেখলাম যে তার মানে মানুষ কিন্তু গল্প শুনতে ভালোবাসে। অর্থাৎ কোনো জায়গাতে যদি একটু মানে অ্যাবসার্ট একটা দেবতা থাকেন, কালী হোক, দুর্গা হোক, যে কোনো ধর্মরাজ হোক, তার কাহিনী, তার যে মানে কি বলবো, যে লোক সংস্কৃতির দিক থেকে যেটাকে বলি, যে তার যে উঠে আসা, সে মাটির তলা থেকে পাওয়া গেছে, নদীর ধার থেকে পাওয়া গেছে, বা অমুকে স্বপ্ন দেখিয়ে পাওয়া গেছে, এই যে জায়গাটা মানুষ কিন্তু সেটা শুনছে। এই জায়গাটাকে শুনতে শুনতে তখন প্রথম দিকে আমার নজরটা পড়লো ওই রকমই কিংবদন্তির দিকে। তারপরে সেগুলোকে নিয়ে খোঁজ খবর করতে 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 এগিয়ে যাওয়া। তারপরে মোহাম্মদ আইয়ুব হোসেনের সঙ্গে আলাপ পরিচয় হলো, ওনার পশ্চিমবঙ্গ গীতিকা। সেই পশ্চিমবঙ্গ গীতিকা থেকে নিয়ে সেইখানে যে গীতিকাগুলো রয়েছে, এখানে গীতিকা মানে পেজ প্রিন্ট গিয়ে দাঁড়াচ্ছে প্রায় 12 পাতা 14 পাতা থেকে বেশি। তাহলে সেই গীতিকার যে সুর, তাল, লয়, সেগুলো এখন আর পাওয়া যায় না। তাহলে অথচ একটা কাহিনী তার ভেতর ঢুকে বসে আছে। যেমন আমরা লক্ষ্মীর পাঁচালীর মধ্যেও কিন্তু একটা কাহিনী পাই, ঠিক তেমনভাবে ওই কাহিনীগুলো কিন্তু মৌলিক। মানে যারা সৃষ্টিকর্তা আর কি, যারা ওগুলোকে লিখেছেন, মানে মুখে বানিয়েছেন, তাদের নাম পাওয়া যায় না, লোক পরম্পরায় চলে এসছে। সেই গীতিকাগুলোকে নিয়ে আমি যে কাজটা করেছি, এখানে বইটা নিয়ে এসছি আমি, এটা হচ্ছে সেই সতী শৈলীর আখ্যান, এই বইটা।
এটা ওই গীতিকা থেকে, যে গীতিকা অনুসারী যে গীতিকাগুলোকে সামনে রেখে সেখানে এই রকম ভাবে সব পরপর গল্পগুলোকে রাখা হয়েছে। হাস মজুদ, দুই কবরের প্রেমকথা, উজল মরিয়ম, মেঘাবতী, এইভাবে গল্পগুলোকে রাখা একটা জিনিস জানার, ধরুন লোক সংস্কৃতি এর তো পরিধিটা বিশাল, প্রচুর, মানে জনগণের সংস্কৃতির মধ্যে যা আসে পুরোটাই এর পরিধি, এর পরিধির অন্তর্গত একদম। এবার আপনি এই সমগ্র পরিধির মধ্যে বিশাল ব্যক্তিটার মধ্যে আপনি মূলত কোন জায়গাটাকে নিয়ে কাজ করেন? লোক সংস্কৃতির মানে নৃতাত্ত্বিক দিকটা, অর্থাৎ মন্দির মসজিদের যে টেরাকোটার যে ব্যাপারগুলো রয়েছে সেই নিয়ে আমার বেশি পড়াশোনা নেই বলে আমি সেই দিকে ঢুকিনি। বাদ বাকি যা কিছু আছে, মানে মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত লোক সংস্কৃতির যা কিছু পাই সেগুলোকেই আমি মানে সংগ্রহ করার চেষ্টা করি, খুঁজে আনার চেষ্টা করি। এতে কি হচ্ছে, এই যে মানে লোকাচার, এগুলো লোক সংস্কৃতি। আচ্ছা, ঠিক আছে, লোকাচার, দেশাচার আমরা যেটা বলি, হাঁচি, এই যে কুসংস্কার, এগুলোও কিন্তু লোক সংস্কৃতি। এবার এই যে কত রকমের কুসংস্কার আছে সেটাও যদি আমি লিপিবদ্ধ করতে যাই বা কেউ যদি করেন, আমার এই কথাটা শুনে কেউ যদি ওগুলোকে নোট করতে থাকেন, তাহলেও দেখা যাবে সে হয়তো 30, 40, 50টা পেয়ে গেছে। আমরা অনেক সময় কথা বলছি, দেওয়ালে টিকটিকি টিকটিক করছে নিয়ে আমরা সত্য সত্য বলি। এবার সত্য সত্য বলে কেউ এভাবে 3বার তুড়ি দিই, কেউ মাটিতে টোকা দিই, কেউ পায়ের গোড়ালিতে আওয়াজ দিই, এইরকম ব্যাপারটা থাকে। এটাও কিন্তু লোক সংস্কৃতি। আবার এই লোক সংস্কৃতিকে যখন ধর্মের জায়গাতে যখন চলে যাচ্ছি, শিবের গাজন, ধর্মরাজের গাজন, আমাদের মা মনসার গাজন বা ঝাপান, সেখানেও কিন্তু এই লোক সংস্কৃতি কিন্তু ঢুকে বসে আছে। যেমন মা মনসা পুজো, আমাদের পশ্চিমবঙ্গে 2টো দিন মনসা পুজো হয় মূলত, একটা ভাদ্র সংক্রান্তি, একটা আশ্বিন সংক্রান্তি। এই যে মনসা পুজোকে সামনে রেখে হয় শয়লা, এই শয়লাটা হচ্ছে সই পাতানোর একটা আনুষ্ঠানিক ক্রিয়া। ঠিক আছে, তাহলে এই শয়লাটা কিন্তু আবার সব জায়গায় হয় না, সব জায়গায় হয় না। তাহলে যেখানে হচ্ছে সেটাই কিন্তু বিশেষত্ব। একটা যেমন ধরুন দুর্গাপুজো, সামনে আসন্ন দুর্গাপুজো রয়েছে, এই দুর্গাপুজোতে ষষ্ঠীতে বোধন থেকে শুরু করে দশমীতে বিসর্জন, মূলত যে প্রক্রিয়াতে ব্রাহ্মণরা পুজো করছেন সেই প্রক্রিয়া কিন্তু মূলত সব জায়গাতেই একই। তাহলে আলাদা কিছু নেই। আছে গ্রামগঞ্জে কিছু জায়গাতে গিয়ে দেখবেন কোনো মূর্তি নেই, ঘটে পুজো হচ্ছে। কেন হচ্ছে? এই কেন হচ্ছে তার কারণটাকে খুঁজতে হবে। এই যে কারণটাকে খুঁজতে আসছেন, এবার কি হচ্ছে না ওখানে থোরের নৈবেদ্য কেন না, মা আদেশ করেছেন যে আমাকে টাকা পয়সা নেই, অত সব দরকার নেই, আমাকে একটু থোর দিয়ে দিবি, নৈবেদ্য করে দিবি, তাতে আমি সন্তুষ্ট। সেই পরম্পরা এখনো চলছে, মানে সামান্য ঘরোয়া উপাদানে আর কি। একদম একদম, এটাও পুজোটা অন্তত থাকে, এটাও লোক আয়োজনের প্রয়োজন নেই, একদম এটাও লোক সংস্কৃতি। আচ্ছা, তো আপনি মূলত সব দিকগুলোকেই তুলে আনার চেষ্টা করেন আপনার কাজের মধ্যে। এই যে লোক সংস্কৃতির দিকে আস্তে আস্তে আসছেন, এই ক্ষেত্রে এমন কয়েকজনের নাম আমরা জানতে চাই যার কাছ থেকে আপনি প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সাহায্য পেয়েছেন, বা আপনাকে সোজা কথায় হাত ধরে তারা এগিয়ে নিয়ে যাচ্ছেন সেই দিকে আর কি, যে তুমি এসো, এই ক্ষেত্রটাও বিশাল, তুমি আগামী প্রজন্মের জন্য কিছু করো। মানে এই বার্তাটা, এই সাহায্যটা আপনি কাদের কাছ থেকে বা কার কাছ থেকে পেয়েছেন? মূলত যার হাত ধরে আমার মানে এই পথে নামা আর কি, মোহাম্মদ আইয়ুব হোসেন, তার যে বন্ধু স্থানীয় আব্দুর রহমান, এদের কাছ থেকে আমি যখনই যেটা চেয়েছি হাত পেতে, তারা তাদের কাছে থাকলে সেটা আমাকে উদার হস্তে দিয়েছেন। বর্ধমানে বেশ কয়েকজন এরকম রয়েছেন যারা লোক সংস্কৃতি নিয়ে কাজ করছেন বর্ধমান বা তার আশপাশ অঞ্চলে, তাদের সাথে আমার প্রত্যেকেরই ব্যক্তিগত আলাপ পরিচয় রয়েছে। সুতরাং কোথাও যদি কোনো কিছু ইনফরমেশনের দরকার পড়ে, কোথাও যদি আটকে যাই, তাদের কাছে ফোন করে বা তাদের কাছে গিয়ে আমি কিন্তু সেই সহযোগিতাটা পেয়েছি। যদি তাদের নামগুলো একটু বলেন আমাদের দর্শকদের জন্য। যেমন রিসেন্ট আমি ময়ূরপঙ্খীর ব্যাপার নিয়ে সঞ্জীব চক্রবর্তীকে ফোন করেছিলাম, তা উনি বললেন যে হ্যাঁ আছে, উনি আমাকে কিছু ডকুমেন্টস দেবেন বলেছেন। ঠিক আছে, তারপরে আমাদের ধরুন শিবশঙ্কর ঘোষ, উনি রয়েছেন, তারপরে দীনবন্ধু পাঁজা, উনি রয়েছেন, তাই এরকম আছে, মানে সবার নাম হয়তো এই মুহূর্তে মনে পড়ছে না, এরা রয়েছেন। তা এদের কাছ থেকে আমি সেই রকমভাবে সহযোগিতাটা পাই। সাহিত্যিক পুলক বন্দ্যোপাধ্যায় রয়েছে, সন্তোষ কুমার হাজরা রয়েছে, প্রতিনিয়ত খোঁজ খবর রাখা বা কোন কাজ করছি, কেমন কি হচ্ছে না হচ্ছে, এই ব্যাপারগুলো চলছে। আচ্ছা, মানে এই বিষয়টার মধ্যে আপনি একটা আনন্দ খুঁজে পাচ্ছেন? অবশ্যই অবশ্যই, আনন্দ মানে চরম আনন্দ। আচ্ছা, এই আনন্দটা পাওয়ারও তো ধরুন একটা কারণ থাকে, মানে এবার যদি ওটা একটু ব্যাখ্যায় যায়, একটু বিশ্লেষণে যায়, ধরুন এই দিক থেকে আর কি,
মনে করুন যত দিন যাচ্ছে বৈদ্যুতিন মিডিয়া যত শক্তিশালী হচ্ছে দিনে দিনে, তত আমাদের কিছু পুরনো যেসব গুণাবলী ছিল সেগুলো আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে সমাজ থেকে। এবং মানুষ ক্রমশ কেমন একটা মানুষই যেন যন্ত্রে পরিণত হচ্ছে, কেমন একটা রুটিন মাফিক তার জীবন হয়ে যাচ্ছে। মানে ধরুন খেলাধুলা, মানে একদম একদম বেসিক জিনিস যেগুলো আর কি, ছোট বয়স থেকে খেলাধুলা আজকাল হারিয়ে যাচ্ছে। যাচ্ছে তো, বই পড়া ব্যাপারটাই হারিয়ে যাচ্ছে। যাচ্ছে। ঘরের মা বোনের কাকিমা জেঠিমারা যেসব সুঁচ সুতোর কাজগুলো একদম। করছো সেগুলো সুচির হারিয়ে শিল্প যাচ্ছে। যেগুলো ছিল করতো সেগুলো আর নেই কি, এখন। করতেন বা করতো। তো এই জায়গায় মনে হয় না, এমনকি আপনি যদি সাহিত্যের দিকটাও দেখেন, দেখবেন এখন সাহিত্য মানে মৌলিক সাহিত্যের কথা বলছি, আগের থেকে এখন অনেক বদলে গেছে। সেখানে অনেক রসালো উপাদান দেওয়া হয় পাঠকদের ধরে রাখতে। মানে আমি বলবো কাহিনীর বুনট সেভাবে থাকছে না, রসালো উপাদান দিয়ে পাঠককে আকৃষ্ট করার একটা চেষ্টা হচ্ছে, তবুও পাঠক দেখা যাচ্ছে সরে যাচ্ছে। তো আপনি যখন সাহিত্য থেকে আস্তে আস্তে লোক সংস্কৃতির দিকে আসছেন, সেটা নিয়ে গবেষণা করছেন, কিছু মূল্যবান উপাদান তুলে আনছেন এবং সেগুলোকে আবার বই আকারে প্রকাশ করছেন, আপনার কি মনে হয় যে এগুলোর পাঠক পাওয়া যাবে বা এগুলো? অবশ্যই, অবশ্যই। তার কারণ হচ্ছে আমি রিসেন্ট বই সার্চ করছিলাম সেকালের সংবাদপত্রের কথা। আমাদের বর্ধমানের একটা বিশেষ অংশ ওখানে রয়েছে, সেটা প্রায় 1800 শতকের মাঝামাঝি সময়তে সেই সংবাদটা বেরিয়েছিল। তা যিনি কাজটা করেছিলেন তখন কি বুঝতে পেরেছিলেন যে কোথাকার কোন শৈবাল মুখোপাধ্যায় এটাকে নিয়ে খোঁজ করবেন? কিংবা আমাদের অশোক মিত্র, যিনি পশ্চিমবঙ্গের পূজা পার্বণ ও মেলা বলে 5খানা খণ্ডের বইটা করেছিলেন, প্রচুর পরিশ্রম করে কাজটা করেছিলেন, আজও সেই কাজটা প্রাসঙ্গিক। আমাদের বর্ধমানের যজ্ঞেশ্বর চৌধুরী, প্রণাম করে নিলাম, তিনি 3টে খণ্ডে বার করেছিলেন বর্ধমান ইতিহাস ও সংস্কৃতি। এই বর্ধমান ইতিহাস সংস্কৃতি 3খানা খণ্ড কেউ যদি প্রথম পাতা থেকে শেষ পাতা পর্যন্ত যদি পড়ে এবং তার যদি মনে হয় যে আমি এই সমস্ত জিনিসের মধ্যে আনন্দ খুঁজে পাবো, সে আনন্দের সীমা পরিসীমা খুঁজে পাবে না। কেন? তাহলে এত বছর আগের একটা দুষ্প্রাপ্য বইকে যখন আমরা খুঁজছি, তার মানে এটা কিন্তু থেকেই যাবে। আজকে যতই আমার সোশ্যাল মিডিয়া আসুক না কেন, সেগুলো রংচঙে সাময়িক একটা জিনিস, কিন্তু মানুষকে, মানুষের ব্রেন বা তার চেতনাকে উদ্বুদ্ধ করার জন্য আমাদের সেই প্রিন্টের কাছেই কিন্তু আমাদের কাছে ফিরে যেতে হবে। কেননা আজকে ধরুন কেউ যদি ডক্টরেট করতে চায়, তাহলে সে কতগুলো ভিডিও ইউটিউব থেকে বার করে সিডি তৈরি করে জমা দিল, চলবে? চলবে না। তাকে অথেন্টিক রেকর্ড জমা দিতে হবে। তাহলে অথেন্টিক রেকর্ড যখনই জমা দিতে হবে তখনই তাকে বইয়ের আশ্রয় নিতে হবে, ঠিক আছে? তা নাহলে তার পিএইচডি ডিগ্রিটা হবে না। তাহলে আবার মিডিয়াটা, তার মানে কি একাডেমিক জায়গাতে কিন্তু তার মানে এখনও মিডিয়াটা সেভাবে সচল নয়। এবং শুধু তাই নয়, যেটা তুমি বললে যে সামাজিক যে জায়গাটা, যে আজকে যে ঘটনাগুলো ঘটছে সোশ্যাল মিডিয়াতে বা বিভিন্ন কারিকুরি করে একটা তিলকে তাল বানিয়ে দেওয়া হচ্ছে, কিন্তু কোনো যদি সাংবাদিক সেখানে যদি নিষ্ঠার সাথে সংবাদটা তুলে এনে যদি সেটা প্রকাশ করে, অর্থাৎ প্রিন্ট করে, প্রিন্ট মিডিয়ার মাধ্যমে যদি যায়, তাহলে সেটা কিন্তু আমাদের মহামান্য সুপ্রিম কোর্ট পর্যন্ত সেই আবেদনটাকে সাদরে গ্রহণ করবেন। কেন? যেহেতু সেটা প্রিন্টের মাধ্যমে হয়েছে। তার মানে প্রিন্ট তার মানে কতটা শক্তিশালী ছিল, আছে, এবং আমি মনে করি আগামী দিনেও থাকবে। হ্যাঁ, সেটা তো আমাদের প্রত্যেকের ক্ষেত্রে একটা ভালো ব্যাপার যদি থাকে এরকম পাঠক। আমি শুধু এই জায়গাটা বলতে চাইলাম না, আমি বলতে চাইছি কি, যেমন দেখবেন এখন বিদেশেও একটা কথা খুব প্রচলিত হয়েছে, শিক্ষিত ব্যক্তিরা বলছেন আর কি, যে নতুন যে প্রজন্মটা তৈরি হচ্ছে না, মানে এখনকার সময় আর কি, নতুন যে প্রজন্ম, এদেরকে নাকি বলা হচ্ছে পুঁথিগত বিদ্যা সর্বস্ব একটা উচ্ছৃঙ্খল গোষ্ঠী। মানে যারা শিক্ষিত, খাতায় কলমে শিক্ষিত, কিন্তু যাদের ন্যূনতম কোনো দায়িত্ববোধ থাকছে না, দেশাত্মবোধ থাকছে না, সংস্কৃতি বোধ থাকছে না, সেই জন্য বলা হচ্ছে একটা শিক্ষিত উচ্ছৃঙ্খল গোষ্ঠী তৈরি হচ্ছে। আমি সেই জায়গাটাই বলতে চাইছি, তাহলে নতুন প্রজন্মের কাছে কি এই জিনিসগুলো গ্রহণযোগ্য হবে? আপনি যে কাজটা করতে চাইছেন বা লোক সংস্কৃতির যে বিষয়গুলো তুলে আনতে চাইছেন, আমি শুধু এখানে আপনার কথাই বলছি না, যে লোক সংস্কৃতির বিষয়গুলো হারিয়ে যাচ্ছে সেইগুলোকে আপনি বা আপনার মতো কিছু ব্যক্তি চেষ্টা করছেন আবার জনসমক্ষে তুলে আনার একটা স্থায়িত্ব দেওয়ার চেষ্টা করছেন। আমি বলতে চাইছি, আমার যে মেন প্রশ্নটা, মেন জায়গা যেটা আর কি, এই আধুনিক প্রজন্মের কাছে সেটা কতটা গ্রহণযোগ্য হবে, তারা কতটা এটাকে নিজের করে গ্রহণ করবে। না, আমার ব্যাপার হচ্ছে সাহিত্যিক বা লোক গবেষক হিসেবে সেই দায়িত্বটা তো আমি নিতে পারি না। কেননা একজন চিত্রশিল্পী তিনি মনের আনন্দে আঁকছেন,
একজন কুটির শিল্পী তিনি নিজের মতো করে তিনি একটা ছোট্ট একখানা পাখির বাসা বানালেন, ওপরে একটা ছোট্ট পাখি দিয়ে দিলেন, নিয়ে তার বাড়িতে আংটাতে ঝুলিয়ে রাখলেন। তাকে মনোরঞ্জন করেছে তো, সে আনন্দিত হয়েছে তো, সে সেইটাকে দেখে ভাত খাচ্ছে, ঘুমোচ্ছে, সব কিছু করছে। রাখাল তো গরু চড়ায় আমরা বলি, সে কি সবসময় তো লাঠি নিয়ে কি মানে গরুর পেছনে ছুটছে? না, গরুকে ছেড়ে দেয়, গরু গরুর মতো ঘাস খায়। সে কি করে? বাঁশিকে আঁকড়ে ধরে সে কিন্তু গান গায়। অর্থাৎ মনের আনন্দটা আমার যে মানে যেটা আগামী প্রজন্ম, আমার ছেলে মেয়ে তুল্য যারা রয়েছে বা আমার থেকে যারা বয়সে ছোট রয়েছে বা যারা এই মাধ্যমটাকে আঁকড়ে ধরতে চাইছে, প্রিন্টটাকে ছেড়ে দিয়ে, তাদের কাছে অনুরোধ, আপনি কিসে আনন্দ পাচ্ছেন, আপনার চিন্তা ভাবনা চেতনাটাকে কোনটা দিয়ে উদ্বুদ্ধ করছেন সেটা আপনি ভাবুন। অপরের বলে দেওয়া বুলি বলে লাভ নেই, অপরের দেখানো জিনিস নিয়ে আপনার ছুটে লাভ নেই। আপনি সারাদিন 24 ঘন্টার মধ্যে আপনার আনন্দের সময়টাকে বার করুন। কারণ আমার গল্প উপন্যাসের মূল জিনিসটাই ছিল মোটিভেশন। আমি যে সমস্ত উপন্যাসগুলো রেখেছি সেই উপন্যাসের জায়গাগুলোকেই দেখানো হয়েছে মোটিভেশন, যে একটা মানুষ কিভাবে একাকিত্ব জায়গাতে চলে যাচ্ছে, ডিপ্রেশনের জায়গায় চলে যাচ্ছে, আবার সেখান থেকে কিভাবে সে উত্তরণের পথে যাচ্ছে। পথটা পায় না, পথটা নিজেকে খুঁজে নিতে হয়, বন্ধু বান্ধব তাকে রাস্তায় নামতে হবে, সে পথ ধরে এগিয়ে দেবে। যখনই তার ভেতরে আনন্দটা পাবে তখনই কিন্তু সে ছুটবে। আজকে 30 টাকায় বিরিয়ানি পাওয়া যায়, 130 টাকায় পাওয়া যায়, 230 টাকায় পাওয়া যায়। আমি কার কত পয়সা আছে সেটা বলছি না, তিনটের টেস্ট 3 রকমের। কে কোনটাতে খেয়ে বেশি আনন্দ পাচ্ছে? কেউ 30 টাকাটা খেয়ে বলছে অসাধারণ, 230 টাকাটা ফেল হয়ে যাবে। এবার তুল্য মূল্যর বিচার আছে, যে 230 টাকা কস্টিং আর যেখানে 30 টাকা কস্টিং, দুটোর মধ্যে তো হেরফেরের ব্যাপার রয়েছে। আচ্ছা, মানে আপনি বলতে চাইছেন যার খিদেটা যেমন সে সেই দিকে এমনিই যাবে। অবশ্যই, তাহলে আমি যখন লোক গবেষণার কাজ করছি, আমি যখন খুঁজে খুঁজে বেড়াচ্ছি, দিন নেই রাত নেই, আমি শুধু খুঁজছি। কিসের জন্য খুঁজছি? ওই খুঁজতে গিয়ে তো আমি বেঁচে আছি। একদম, ওই খোঁজার মধ্যে দিয়েই তো আমি বেঁচে আছি। আমি তো নিজে বেঁচে আছি, আমি তো আনন্দ পাচ্ছি। আমার ঘর আছে, সংসার আছে। রাত্রিবেলাতে 9:30 10টার সময়তে ঘরের লোককে বললাম যে কাল সকালবেলা বেরিয়ে যাচ্ছি। সে জানে যে বেরিয়ে গেল, কখন ঢুকবো কোনো ঠিক নেই, দুটো পেটে ভাত পড়বে কি পড়বে না তারও কোনো ঠিক নেই। মানে আমার বিস্কুট মুড়ি এই খেয়ে, মানে চিড়ের প্যাকেট এই খেয়ে, অবশ্যই এই খেয়ে আমি দিন কাটিয়েছি। তাতে আমার শারীরিক কষ্ট হয়তো সাময়িকভাবে হয়েছে, কিন্তু দিনের শেষে যখন সেই খাতা থেকে জেরক্স করে বা ছবি তুলে যখন আনছি, তখন ওই বাসে করে ফিরছি, সন্ধে হয়ে যাচ্ছে, সূর্য ডুবছে, ট্রেনের জানলা দিয়ে দেখতে পাচ্ছি ওই দৃশ্যমান, আর ওই যে হাতের কাছে রয়েছে আমি যেন টকবক টকবক করে পড়ছি। মানে 8টার সময়, ওই সারাদিনের ধকল ক্রান্তির পরে 8টার সময় কেউ যদি বলে যে অমুক জায়গাতে যেতে হবে, আমি তখনই ছোটার জন্য ব্যস্ত হয়ে থাকবো। ঠিক আছে, এই খিদেটাই দরকার, এটাই দরকার। এবং আমরা প্রত্যেকেই চাইবো এই খিদেটা প্রত্যেকের মধ্যে থাকুক, বিশেষত পাঠকদের মধ্যে যুগে যুগান্তরে থাকুক। আচ্ছা, এবার আপনার কাছে জানতে চাইবো আমাদের দর্শকদের জন্য, যে এতদিন ধরে যেই লোক সংস্কৃতির কাজ করছেন, এমন দু একটা ঘটনা বলুন না যেটাতে আপনিও খুব মুগ্ধ হয়েছিলেন। হ্যাঁ, আপনার আকর্ষণটা বেড়েছিল, আগ্রহটা বেড়েছিল। না, আগ্রহটা তো ওইভাবে তো এসছিল, কিন্তু কিছু কিছু জিনিস আমি পাঠকদের উদ্দেশ্যে বলতে পারি, তাহলে তাদেরও ভালো লাগবে। এতক্ষণ শুধু মানে কথাই হচ্ছিল, দু একটা একটু নতুন নতুন জিনিস একটু শুনিয়ে দিয়ে নিয়ে এসছি যখন জিনিসগুলো। সেটা হচ্ছে শিবের গাজনে একটা চাপানুতর চলে। চাপানুতর বলতে একজন প্রশ্ন করে আর সন্ন্যাসীরা তার উত্তর দেয়। তা কীরকম বলছে না, চাপান বলছে এরকম: মাথা করেছ রুকুসুকু, গা করেছি খড়ি, মা বাপ মরে নাই আমাদের, গলায় কেন দড়ি, মা বাপ মরে নাই আমাদের, এলো থেলো চুল, কার পূজা করবে বলো, তুলে বেড়াও ফুল। এটার উত্তর দিচ্ছে এরকমভাবে: মাথা করেছি রুকুধুকু, গা করেছি খড়ি, মা বাপ মরে নাই আমাদের, গলায় উত্তরী। দেখবেন উত্তরই পড়ে তারা, শিব গাজন যখন হয় সন্ন্যাসীরা, বলছে মা বাপ মরে নাই আমাদের, এলো থেলো চুল, শিব পুজো করবো বলে তুলে বেড়াই ফুল। অর্থাৎ শিব পুজো করবো বলে আমরা ফুল তুলে বেড়াচ্ছি। তো এরকম অনেক মজার মজার জিনিস রয়েছে। শুনো শুনো সন্ন্যাসীগণ আমারও বচন, একে একে বেঁধে দিলাম যত সন্ন্যাসীগণ, আগে বাঁধিলাম ঢাকি ভাইরে কাশীপত্র আরে, কই তোমাদের পূজারি বামন পাঠাবো জমের ঘরে। শুনো শুনো সবে যত সন্ন্যাসীগণ, একে একে খুলে দিলাম যত ভক্তগণ, আগে খুলিলাম ঢাকি ভাইকে কাশীপত্র আরে, ওই আসছে পূজারি বামন জমের ঘাড়ে চড়ে। তো এরকম লোকসাহিত্য লোক সংস্কৃতির মধ্যে অনেক রকম রয়েছে। এখানে একটা রয়েছে, ধরুন দ্বিজ মনুর ঝুমুর একটা রয়েছে, শ্রীকৃষ্ণের দান করি পালাটা, চললে তোরই দান করি চাই, যতে গোপ নারী এসেছে হেতায়, চললে তোরই দানের করি চাই।
করি আমি মাঝিগিরি ঝিকে মেরে পার করি, এখনই ছাড়িব তরি চিন্তা কিসের তাই। তো এইরকমভাবে রয়েছে। তারপরে ধরুন আপনার এইখানে একটা রয়েছে, এইটাকে বলা হচ্ছে আপনার বহুরূপীরা, দেখবেন সে তালে 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 করে, খালি ওই আরে সকালবেলা দেখাশোনা, দুপুরবেলা বিয়ে, সন্ধেবেলা এলো বউ ছেলে কোলে নিয়ে, বাপে নাহি জন্ম দিল পরে, যখন ছেলের জন্ম হলো মা ছিল না ঘরে, গঙ্গাতে জল নেই কো পুকুরে এলো ঢেউ, বাবার যখন হয় নাই বিয়ে ছেলের কোলে বউ, চাঁদ মামা সূর্যি মামা, মামা সবার মামা, চাঁদ মামা সূর্যি মামা তাদের মামা কেবা, কৃষ্ণ জগতের গুরু কৃষ্ণের গুরু কেবা, জল তো সবাইকে ধোয়ায় জলকে ধুই কেবা। তা এই যে রস সমৃদ্ধ ছড়া বিভিন্ন আঙ্গিকের ঘুরে ঘুরে বেড়াচ্ছে, এইগুলোর মধ্যে থেকে কিন্তু এই লোকসংস্কৃতির যে প্রাণ প্রাচুর্য যা কিছু বলবে সব কিন্তু সেখানে ঢুকে বসে আছে। এই যে টুসু গান চলছে ভাদ্র মাস, ভাদু গানের সময়, তারপরে পৌষ মাস পড়ে গেলে টুসু গানের সময়, এখন ভাদু গান বেরোচ্ছে না। একটা দুটো দল রয়েছে তারা বেরোচ্ছে, মানুষ টাকা পয়সা দিচ্ছে না, ইন্টারেস্ট দেখাচ্ছে না। আসলে ইন্টারেস্ট এটা একটা ক্ষণিক অবক্ষয়, নতুন জিনিস হঠাৎ করে চলে এসছে তো মানুষের হাতে, তার ফলে একটা ক্ষণিক অবক্ষয়। যখন দেখবেন সেই জিনিসটা, যখন সেই চর্চিত চর্বণ বলি কথাটা আমরা, একঘেয়ে লেগে যাবে, তখন কিন্তু মানুষ আবার নতুন করে কিছু খোঁজার চেষ্টা করবে, তখন কিছু খোঁজার আবার চেষ্টা করবে, নতুন করে শুরু করবে। গ্রামে গঞ্জে শুরু হচ্ছে, মূল যে বাদায়ের সুর, এখন মূল বাদায়ের সুর আর পাওয়া যায় না, কিন্তু টিম তৈরি হচ্ছে, দল তৈরি হচ্ছে, 4-5টা ছেলেকে নিয়ে আসছে, এসে শুরু করছে। অষ্টক গান প্রচুর ছিল একসময়, এখন নেই, কমে গেছে। এটা যদিও আমাদের বর্ধমান জেলার নয়, নদিয়া শান্তিপুরের ওই দিকের অঞ্চলের জিনিস। কেন এই ছেলে মেয়েরা এখন আসতে চাইছে না? আসলে ওই যে মাধ্যমটা চেঞ্জ হয়ে গেছে বলে এই জিনিসগুলোর সমস্যা থেকে যাচ্ছে। আচ্ছা, এবার আপনাকে একবার দর্শকদের উদ্দেশ্যে বলবো, আপনার বইগুলোকে আপনি যদি একবার প্রচ্ছদগুলোকে অন্তত দেখান। এটা আমার প্রথম মৌলিক গল্প গ্রন্থ, স্বপ্ন সন্ধান। আচ্ছা। এটার পরেই আমি তখন চিন্তা ভাবনা করে এই সতী শৈলীর আখ্যানটা করলাম, এটা করলাম দ্বিতীয় সতী শৈলীর আখ্যান। এইখানে আছে সেই কিংবদন্তি, যেটা তুমি সেই ডুমনিতলার ঘাটবাট বলেছিলে, এখানে ওরকম একটা গল্প আমি চাইবো এখানে পাঠ করুন। ওইখানে একটা রয়েছে, যেমন আমাদের বর্ধমানেরই জিনিস রয়েছে দুটো, সেটা হচ্ছে প্রেমের সমাধি। এই প্রেমের সমাধির মূল জিনিসটা মানে পাওয়া যাবে পানাগড়ে গেলে, এখনো রয়েছে, তারা বেদি করে রেখে দিয়েছে, আগে মাটির ছিল, এখন সেটাকে সিমেন্ট দিয়ে বাঁধিয়ে দিয়েছে। মাসির সেতুটা পাওয়া যাবে উদ্ধারণপুর ঘাট যাওয়ার পথে বাঁ দিকে, ঠিক আছে? ওটাকে নিয়েও একটা অসাধারণ কিংবদন্তি তৈরি হয়েছিল। গনসিংয়ের মাঠকে পাওয়া যাবে জামালপুরের এখানে, ঠিক আছে? গনসিং একটা বিখ্যাত ছিল, মানে ডাকাত ছিল। বোঁচা পুকুর, এই বোঁচা পুকুরটা পাওয়া যাবে কালনাতে, ঠিক আছে? ওই কাহিনী মানে এখন আর সেই জায়গাগুলো পাওয়া যাবে না, কারণ সেই জায়গাগুলো সব শেষ হয়ে গেছে, একদম কথাতেই থেকে গেছে। হ্যাঁ, এই যে ঝুমুরতলা, ঝুলনতলা, এগুলো খণ্ডঘোষের ওখানে। এই ডুমনিদহ, এই ডুমনিদহটা হচ্ছে মানে ডুমনি দেবী, এখনো এর পুজো হয়। আচ্ছা, এটা মুর্শিদাবাদের অঞ্চলের একটা মানে কিংবদন্তি। তা পাঠকদের উদ্দেশ্যে তাহলে বলি, মাত্র 2 পাতা রয়েছে, বেশি সময় লাগবে না, একটু শুনলে ভালো লাগবে। এই বিপুলা বাংলার চারিদিকে কত কত গ্রাম প্রান্তর, নদ নদী, গা-গঞ্জ, শহর, আর এখানে ছড়িয়ে ছিটিয়ে আছে কত কত জানা অজানা কাহিনী। সেই রকমই মুর্শিদাবাদ জেলার বেলডাঙায় অবস্থিত ডুমনিদহ। এই ডুমনিদহকে ঘিরে আজও প্রচলিত আছে একটা কিংবদন্তি। ডোমের মেয়ের নামানুসারেই তার নাম ডুমনিদহ। তখনকার দিনে জলপথে ব্যবসা বাণিজ্য করতো বড় বড় সওদাগরেরা, তারা বড় বড় বজরা নিয়ে নদীপথে যাতায়াত করত। একদিন এক সওদাগর তার লোক লস্কর নিয়ে বাণিজ্য করতে বের হয়েছেন। পথে নদীর ঘাটে দেখতে পেল একটি মেয়ে বাসন মাজছে। তাকে দেখেই মাঝিরা ভাবলো এইরকম একটা মেয়ে তাদের বজরাতে থাকলে খুব উপকার হয়। তারা গিয়ে সওদাগরকে বলল, ওই মেয়েটিকে সঙ্গে নেবেন, সে থাকলে আমাদের সকলে রান্না বান্না করবে, বাসন মাজবে। কথাটা সওদাগরের মনঃপূত হলো, তিনি বললেন ঠিক আছে, ওকে বজরাতে তুলে নাও। সেই থেকে মেয়েটি বজরাতেই থাকতে লাগলো। বজরা বড় বড় নদীর ঘাটে ভেড়ে সেখানে ব্যবসা বাণিজ্য করে আবার রওনা দেয়। মেয়েটি সকলের জন্য রান্নাবান্না করে, বাসন মাজে, এভাবে দিন কেটে যাচ্ছে। এর মধ্যে তাদের ঝড়ঝঞ্ঝার মধ্যে পড়তে হয়েছিল কয়েকবার। আরও কিছুদিন যাওয়ার পর হঠাৎ মাঝিরা দেখতে পেল বজরাতে জ্বালানি নেই, অথচ খাদ্য সামগ্রী মজুত আছে। এখন উপায়? একজন বলল, খাদ্য থাকলে কি হবে, জ্বালানির অভাবে রান্না হবে না। এ তো মহাবিপদ এসে উপস্থিত হলো, এতগুলো লোক কি তাহলে উপবাসে দিন কাটাবে? এই কথা শুনে সওদাগর মাঝি মাল্লাদের তিরস্কার করলেন, তোমরা সব এক একটা অপদার্থ, কেন লক্ষ্য করনি বজরাতে জ্বালানি নেই?
এক এক জায়গায় বাণিজ্য করে দেখে নেওয়া উচিত ছিল বজরাতে জ্বালানি আছে কিনা। সকালে দেখতে পেল কোনো এক ঘাটে বজরা থামিয়ে জ্বালানির ব্যবস্থা করা যেত, কিন্তু এখন এই ঘন রাত্রির অন্ধকারে কোনো ঘাট ঠাউর করা যাবে না। এখন কোথায় পাবে জ্বালানি? মাঝি মাল্লারা একে অপরের দিকে তাকিয়ে থাকলো। এদিকে মেয়েটিও রান্না করতে গিয়ে দেখতে পেল ভাড়ারই জ্বালানি নেই, কিন্তু বজরাতে ভিতরে অনেকগুলো বাঁশ পড়ে আছে। একজন এসে মেয়েটিকে বলল, তুমি তো রান্নার সাজ সরঞ্জাম নিয়ে বসে গেছো, কিন্তু জ্বালানি আছে কিনা দেখেছো? বজরাতে কোনো জ্বালানি নেই, তুমি এসব তুলে রেখে দাও, আজ রাত্রিটা উপবাসে কাটাতে হবে। এই বলে লোকটি পিছন ফিরতে মেয়েটি বলল, শোনো, বজরাতে কিছু বাঁশ আছে, ওগুলো ভিজে বাঁশ, কাঠে কি রান্না হয়? তোমরা এক কাজ করো, কয়েকজন মিলে ওই বাঁশের গা থেকে ছিলকা, সরু সরু অংশ, ছিলকা কেটে দাও, আমি আগুন জ্বালিয়ে দিই। কয়েকজন মাঝি বেশ আনন্দ উৎসাহে কাজে নেমে পড়লো। তারা বাঁশ থেকে ছিলকা কেটে কেটে মেয়েটিকে দিতে লাগলো, আর মেয়েটি দুয়াতে ছিলকা ঘষে ঘষে আগুন জ্বালিয়ে রান্না করতে লাগলো। ওরাও ছিলকা কেটে কেটে দিচ্ছে, আর মেয়েটিও বেশ কায়দা করে সেই ছিলকার মাধ্যমে সবার জন্য রান্না করে ফেললো। খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর সওদাগর মেয়েটিকে ডেকে বলল, তুমি এতদিন আমাদের সঙ্গে আছো, অথচ তোমার পরিচয় জানা হয়নি, তুমি এত সুন্দর ছিলকা দিয়ে রান্না করলে কিভাবে? আমি ডোমের মেয়ে। কি? অবাক হয়ে গেলেন সওদাগর। শুধু তাই নয়, মেয়েটির কথা শুনে অবাক হয়ে গেল মাঝি মাল্লারাও। কি বললে? তুমি ডোমের মেয়ে? এতদিন আমরা একজন ডোমের মেয়ের হাতে রান্না করা খাবার খেলাম, ছি ছি ছি। মেয়েটি চলে যেতেই সওদাগর মাঝিকে ডেকে বলল, এখন উপায় কি? ওকে কোথাও নামিয়ে দিন। কোথায় নামাবে? এখান থেকে 1 ক্রোশ দূরে একটা বড় বিল আছে, বেলডাঙ্গার কাছে, সেখানে নামিয়ে দেবো। বেশ, তাই করো। বজরা যখন বেলডাঙ্গায় এসে উপস্থিত হলো, তখন সওদাগরের লোকেরা মেয়েটিকে সেখানে নামিয়ে চলে গেল। একটু বাদে প্রচণ্ড ঝড় উঠল। সেই বিশাল ঘন জঙ্গলে মেয়েটি একা। জঙ্গলে অনেক বন্যজন্তুর বসবাস, সামনে কোনো গ্রাম নেই। কী হবে এখন? মেয়েটি বেশ কিছুদিন জলের নিচে পড়ে থাকলো। তারপর এক মাঝিকে স্বপ্নে সব জানালো। বলল, আমি ডোমের মেয়ে, আমার একটা মূর্তি বেলডাঙ্গার বিলের জলের নিচে আছে, আমাকে তুলে নিয়ে গিয়ে পুজো কর, তোদের সবার ভালো হবে। পরদিন সকালে মাঝি কয়েকজনকে নিয়ে বেলডাঙ্গার বিলে এলো। হাতড়ে হাতড়ে দেখতে লাগলো। হঠাৎ হাত ঠেকলো শক্ত কিছুর ওপর। সেটা টেনে তুলতেই দেখতে পেল একটা কালো কোষ্ঠী পাথরের মূর্তি। তারা সেই মূর্তি তুলেই হর্ষধ্বনি দিয়ে উঠল, জয় মা ডুমনি। সেই হর্ষধ্বনি শুনে বাড়ির মেয়েরা বউরা ছুটে এলো। তারা শাঁখ বাজিয়ে উলু দিয়ে মাকে বরণ করে পাশের বটতলায় রাখলো। শুরু হয়ে গেল পুজোর তোড়জোড়। সেখানেই প্রতিষ্ঠা পেল মা ডুমনি, আর বিলের নাম হলো ডুমনিদহ। বাহ, সুন্দর। মানে ওখানকার ওই মুর্শিদাবাদের বেলডাঙ্গা অঞ্চলে এই ঘটনা তার মানে প্রচলিত, সবাই বিশ্বাস করেন এই ব্যাপারে। হ্যাঁ, এবং এখনো পুজো হয়। আচ্ছা, এখনো বিশাল ধুমধাম করে পুজো হয় মায়ের। আচ্ছা, এবার এই ধরুন এই বিষয়টাকে যদি ধরি, আপনি ওখান থেকে ঘটনাটা তুলে আনলেন, দিয়ে লিখলেন তারপর আপনার মতো করে, তাই তো? বাহ, লেখাটাও খুব সুন্দর, ঝরঝরে, এবং একটা রস লুকিয়ে রয়েছে। প্রচুর আছে এরকম। যেমন ধরুন, এই জামালপুরে একটা ছোট্ট কিংবদন্তি বলি, সেটা হচ্ছে ভাগাড়ে মজুমদার। অ্যাকচুয়ালি নামটা ছিল মজুমদার, তার টাইটেল, সেখান থেকে এলো ভাগাড়ে মজুমদার। ওই যে গণ সিং বললাম, তা দুটো গোষ্ঠী মানে দুটো পারিবারিকের মধ্যে গন্ডগোল হয়, তখন ওই গণ সিং এসে বলেছিল ভাগরে মজুমদার। হ্যাঁ, এই যে ভাগরে মজুমদার, সেইটা অপভ্রংশ হয়ে লোকমুখে প্রচারিত হয়েছে ভাগাড়ে মজুমদার। এবং ওইটা যখন লোকমুখে প্রচার হলো, তখন ওই মজুমদার বাড়ি তার সমস্ত কিছু সেই স্থানে রেখে দিয়ে তারা পাত্তারি গুটিয়ে চলে গেছিল। এবং এই কিংবদন্তি এখনো সেই অঞ্চলে পুরনো মানুষ যারা রয়েছে তারা কেউ কেউ জানে। তা এইরকম বহু কিছু, যেমন আমাদের ধরুন সর্বমঙ্গলা মন্দির, আমাদের দেবী মা, তাকে নিয়ে আসার পেছনেও তো একটা কাহিনী জড়িয়ে রয়েছে। তো এইরকম আমাদের দেব দেবী, বিভিন্ন স্থান, প্রচুর এইরকম জিনিস কিন্তু রয়েছে, সেগুলোকে খুঁজতে হবে, বার করে। এই খোঁজার কাজটা আপনি কি গোটা পশ্চিমবঙ্গ জুড়েই করেন? না, খোঁজার কাজটা তো গোটা পশ্চিমবঙ্গ জুড়ে তো একটা মানুষের পক্ষে সম্ভব নয়। গোটা বর্ধমানটাই ঘুরতে পারলাম না এখন। ঠিক আছে, এবার প্রথমত হচ্ছে টার্গেট করতে হয় যে আমি কোনটা রোগকে সামনে রেখে একটু কাজ এগোবো। কারণ একটা কাজ শুরু হয়, একটা কাজ শেষ হয়। এই যে কাজ শুরু এবং শেষ হয়ে যাওয়ার পর তখন আরেকখানা অ্যাঙ্গেলে ধরি যে এই টাইটেলটাকে দিয়ে যদি একটা পাণ্ডুলিপি তৈরি করা যায়, যেমন কেমন আছে। যেমন ওই যে বলছিলাম যে আমাদের কর্মসঙ্গীত, তাহলে এরকম কর্মসঙ্গীত প্রচুর জিনিস রয়েছে। কিন্তু আমি যখন সেই কাজটাকে যখন শুরু করেছিলাম, তখন আমাকে সেইগুলোকে আস্তে আস্তে করে বার করতে হয়েছে, খুঁজতে হয়েছে। তার মধ্যে কিছু জিনিস পেয়েছি, কিছু পাইনি।
এরকম ব্যাপারগুলো রয়েছে আর কি। আচ্ছা, তো সেরকম কি কিছু রয়েছে আপনার হাতের কাছে ওই কর্মসঙ্গীত? এই যে ধরুন ছাপ পেটানোর গান, গান, হ্যাঁ, এখন তো এগুলো আর শোনাই যায় না, না মানে প্রায় দালান হারিয়ে যাওয়ার দিলি, মধ্যে। হ্যাঁ, এটা খুব সুন্দর একটা সুর আছে। দালান দিলি মহল দিলি বাড়ির নিচে পুষ্করণী, একখানা পানসি দিতে পারোনি, বাঁধা জল কাঁচা পানি শুনো হে মিস্ত্রি, একটু লবণ দিতে পারোনি। চাল পেলাম ডাল পেলাম না পেলাম জ্বালানি, তরকারি সবই হইল না পাইলাম শুক্তানি। তা এই যে জিনিসগুলো, তা এগুলো হারিয়ে যাচ্ছে, এগুলোকে খুঁজে খুঁজে রয়েছে। হ্যাঁ, যেমন এখানে একটা রয়েছে একটা মজাদার জিনিস, বহুরূপীদের বালক বালিকাদের ছড়া একটা, আতা গাছে তোতা পাখি ডালিম গাছে টিয়ে, ভাতারের কথা শোনো গালে হাত দিয়ে। আচ্ছা, আরেকটা রয়েছে, রাস্তা রাস্তায় বালি বাবার কত শালি, রাস্তা রাস্তায় কাঁকড় বাবার কত চাকর, রাস্তায় রাস্তায় থালা বাবার কত শালা, রাস্তা রাস্তায় ডাম্পার বাবার কত টেম্পার। ঠিক আছে, দুটো বাচ্চা বাচ্চা ছেলেকে ধরেছিলাম, এই ছড়া বল ছড়া বল। হ্যাঁ, রাস্তাঘাটে এদেরকে দেখতে পাই তো মাঝে মধ্যে, তখনই ওদেরকে ওইভাবে ধরি, ধরে নিয়ে ওইভাবে ওখান থেকে যেখান পাওয়া যায়। যেমন এখানে রয়েছে একটা শ্রমজীবী গান, এই যে দেখবেন যখন টিউবওয়েল বা সাবমার্সিবল, তখন দেখবেন একটা চালা তৈরি করা হয় মই টাইপের বাসে, এই যে পাইপগুলোকে টানে হ্যাঁচড়ায়, তখন ওরে আমরা হলাম ঘামরা মানুষ ঘাম গড়াইয়া খাই, ওরে তেল মারিয়া চলার মতো টাইম তো আমার নাই। এই সুরে সুরে ওই বলবে, আর ওই মোটা রশিটাকে এমনি করে ধরে সব ঝুলবে, এর ফলে পরিশ্রম অনেকটা কম লাগে, লাঘব হয়ে যায়, সমবেত শক্তিটা প্রয়োগ হয়। এই করে এই সমস্ত সব সঙ্গীত, যেমন এই যে সিলকোটার একটা গান রয়েছে, এখন হলুদ কোটার গান, কুল 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 প্রেমের ঢেউ ফুল 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 শাড়ি, হলুদ কোটো ও ননদী আর করোনা দেরি, হলুদ কুটি ফুল ফুটলো প্রেমের কুড়ি, কোণের হবে গায়ে হলুদ কোণে যাবে শ্বশুর বাড়ি। ঠিক আছে, এইখানে রয়েছে আপনার বিয়ে উপলক্ষে হলুদ কোটার গান, হ্যাঁ, মন কেমনে মানে বিনা নিমন্ত্রণে, কেমনে করে যাব রামের বিয়ার সনে, তাই ভাবি গো মারে বিনা নিমন্ত্রণে, কেমন করে যাব রামের বিয়ার সনে। মানে এই গান এখন সেই, মানে এটা জয়শ্রী রক্ষিত ফুলিয়া নদিয়া। এইরকম ভাবে সব, এই যে ধরুন নৌকা বাইচের গান, নৌকা বাইচ এখন শেষ হয়ে গেছে, নৌকো শেষ হয়ে গেছে, মানে হ্যাঁ, নদী তো আজকে মানে শুকিয়ে কাঠ হয়ে যাচ্ছে, পানা পুকুরে গিয়েতে সব নষ্ট হয়ে যাচ্ছে নদীর উপর। যেমন এখানে রয়েছে ওরে ওরে বন্দি উপারে না রে সোনার বৈঠে চলে, ওদের সুরে গাইতে পারবো না, হে হেই ওরে বন্দি উপারে না রে সোনার বৈঠে চলে, ও এই নৌকার কান্ডারি বোম্মা চণ্ডী মা গো, নৌকা যেন উড়াইয়া চলে। হ্যাঁ, না ওদের মতো না গাইতে পারলেও মানে এইরকম একটা সুর আছে আর কি, আপনি যে ওগুলোকে তুলে আনেন, যেমন এই যে হিজড়ে ব্যাপারটা এখানে দেখুন, আমাদের সমাজের মানে তৃতীয় লিঙ্গ বলি আমরা অচ্ছুত করে রেখে দিয়েছি, কিন্তু যখন তারা সন্তান নাচাতে আসে বাড়িতে, তারা কিন্তু গান গায়, হ্যাঁ, কিন্তু এখন চটুল গান গেয়ে মানুষকে আনন্দ দেয়, কিন্তু ওদের যে অরিজিন গান, হ্যাঁ, সেই গানও রয়েছে। আমি মিষ্টি খাবো না গো আমি মিষ্টি খাবো না, আমি মিষ্টি খাবো না গো আমি মিষ্টি খাবো না, আমি আই বুড়ো থেকে যাব বিয়ে করব না। ভালো করে লক্ষ্য করুন শব্দটা, এই যে বললেন না যে সাহিত্য, লোক সংস্কৃতির মধ্যে সাহিত্যটা কোথায় এবার ঢুকে আছে দেখুন, পড়তে পড়তে চলে এলো, আমি আই বুড়ো থেকে যাব বিয়ে করব না। আরে সে তো আই বুড়ো থেকে যাবে, কেননা হিজড়ের তো বিয়ে হয় না, হিজড়ের তো বিয়ে হয় না, সে তো সন্তান ধারণ করতে পারবে না, তাহলে সে তো আই বুড়ো থেকে যাবে। এই যে মনের যে কথা, মনের যে কষ্ট, এটা লোক সংস্কৃতি, এটা নিয়ে আসছে তারা। এই যে বাউল লোক সংস্কৃতির একটা বিশাল অঙ্গ, সেইটাকেই দেহতত্ত্ব থেকে শুরু করে ধর্মতত্ত্ব থেকে শুরু করে, অবশ্যই সেই জায়গাতে রয়েছে। তো ওরা তো মানে পারে না, ওদের তো অ্যাকচুয়ালি বিয়ে হয় না। এই মুহূর্তে আপনার কি নিয়ে কাজ চলছে? এই সামনের কয়েকদিনের মধ্যে কি এরকম কোনো প্রোগ্রাম আছে যে কারো ডাক পেয়েছেন, কোথাও যাবেন? হ্যাঁ, সেটা একটা জায়গাতে চলছে, কথাবার্তা চলছে। ওরা মানে আমাকে আজকেই জানিয়েছে যে আমি একটু
খোঁজ খবর করি। হ্যাঁ, কবি গান আনার একটা চেষ্টা চলছে। কবি গান, লেটো গান, হ্যাঁ, এগুলো আনার চেষ্টা চলছে। একটা সময় তো বাংলার সাহিত্য সংস্কৃতির জগৎ একদম দাপিয়ে বেরিয়েছে এবং যার প্রমাণ আমরা কিছু বাংলা চলচ্চিত্র পেয়ে থাকি। অ্যান্টনি ফিরিঙ্গি তো তার একটা বড় রকমের উদাহরণ রয়েছে, যেখানে একজন বিদেশি সেও কবিগানের ভক্ত হয়ে অনুরাগী হয়ে কবিয়াল হতে চাইছেন। তো এই ব্যাপারগুলো আমরা চাইবো আপনি আরো তুলে আনুন, আপনার মতো আরো অনেকে এই কাজে নিয়োজিত হন, ব্যাপারগুলো যেন সত্যিই আজকে লুপ্তপ্রায় প্রাণীদের মতো হারিয়ে না যায় আমাদের কাছ থেকে। সেই দায়িত্বটা আমার মনে হয় আপনার মতো কিছু মানুষদেরই নিতে হবে, নেওয়াটা দরকার আমাদের জন্য, সমাজের জন্য। আমি আমার উল্টো দিকে যে শ্রোতা যারা রয়েছেন, যারা এটা শুনছেন, এতটুকু যে কথাবার্তা শুনছেন, তাদের কাছে করজোড়ে অনুরোধ, তারা যদি এই সমস্ত জিনিস যদি পান বা তাদের কাছে যদি থাকে, এই জায়গাটাকে সমৃদ্ধ করার জন্য এগিয়ে আসুন। তারা নিজেরা যদি না পারে, একজনের মাধ্যমে অর্থাৎ আমার কাছে তারা দিতে পারেন। মানে কি বলবো, যে তাদের কৃতজ্ঞতা স্বীকার থেকে শুরু করে, যেটা মানুষ এখন করে না, নিয়ে আসে কিন্তু নামটা বলে না, কিন্তু উচিত না। তিনি তো আমার জন্যই কিছু করেছেন, বা আমার জন্য তো সে একটা লাইনও তো দিয়েছেন, তা নাহলে আমার কি, এ তো আমার নিজস্ব মৌলিক সৃষ্টি নয় যে ঘরে বসে বসে একটা প্রেমের গল্প লিখে দিলাম। তাহলে আমাকে নিয়ে আসতে হচ্ছে। আর কি, যারা কাজ করতে যাবেন, ফিল্ড ওয়ার্কে কাজ করতে নামবেন, তারা একটু স্টাডি করে নেবেন, প্রশ্নপত্র থেকে শুরু করে সমস্ত কিছু, সেইগুলো প্রয়োজন আছে। তা নাহলে হুট করে গেলে সে কিন্তু দেবে না, দেবে না, মানে তার সঙ্গে আগে মিশতে হবে। অবশ্যই অবশ্যই, দিনের পর দিন, রাতের পর রাত, ঘন্টার পর ঘন্টা তার সাথে যদি না মেলামেশা করেন, সেই সংস্কৃতি বুঝতে পারবেন না। আমি যখন চামু কর্মকারের নাতনির বাড়িতে গেছি, আশীর্বাদ কর্মকার, আমি তো জানি না সে আমাকে মাংস ভাত দিয়ে ভাত খাওয়াবে না কি ভাত খাওয়াবে। আমাকে দুপুরবেলায় নুন, চার পাঁচটা উচ্ছের ভাজা, মানে করলার কুচি, আর একটুখানি ডাল, এই দিয়ে আমাকে আপ্যায়ন করেছে। আমি তাতেই ধন্য। আমি তো তার বাড়িতে আহার করতে যাইনি, আমি গেছি তার কাছ থেকে ঝুমুর আনতে। মানে তিনি ঝুমুর আমাকে উদারহস্তে দিয়েছেন, আমি সেটা পেয়ে খুশি, মনের খিদে। এবার আপনি যদি ওই আপ্যায়ন পেয়ে ফিরে চলে আসতেন, তাহলে হয়তো মনের খিদে না, আমাকে থাকতে হবে তো, তার ঘরানাটা আমাকে দেখতে হবে, লোকটা কিভাবে থাকে। এই যে আমার যে মানে আগামী দিনে যে বইগুলো যে তৈরি হয়েছে, মানে হচ্ছে আর কি, পাণ্ডুলিপি যেগুলো জমা পড়েছে, তার মধ্যে তো কিংবদন্তির একটা পার্ট বললাম, তার মধ্যে একটা পার্ট বললাম কর্মসঙ্গীতের ওপর, প্রায় 50 রকমের সেখানে গান আছে। মানে 50টা ধরন, 50টা গান না, 50টা ধরন। মানে লাঙল চষা, বীজ পোতা, বীজ তোলা, ধান কাটা, সেখান থেকে ঢেকি পার দেওয়ার গান এখন শোনা যায় না, ঠিক আছে, ঢেকি নেই, ঢেকি পার দেওয়ার গান, ঠিক আছে। তারপরে এইভাবে পরপর পরপর আপনার বাদন নাচানো গান, উল্কি পড়ার গান, ঠিক আছে, পালকি চলার গান, বিভিন্ন রকম, মানে 3টে পার্ট ওটার মধ্যে রাখা আছে। কর্ম, শ্রম, আর হচ্ছে জীবিকাশ্রয়ী। কর্মের সঙ্গে শ্রম, পালকির গান, ছাদ পেটানোর গান, আর জীবিকাশ্রয়ী যেমন পটের গান, এগুলো হচ্ছে জীবিকা। বাদন নাচানোর গান হচ্ছে জীবিকার গান, কারণ সেই গানটা গাই সরাসরি উপার্জন, উপার্জন আসবে। তা এইটার একটা ব্যাপার রয়েছে। তা সুতরাং ফিল্ড ওয়ার্ক করা, সেখানে সেইভাবে যাওয়া, সেখানে মেলামেশা। তৃতীয় যে বইটা, যে বাংলার পালা গানের সমাজ সংস্কৃতি, এই যে সমাজ এবং সংস্কৃতিটা যখনই বলছি, তখনই তো আমাকে সেই সমাজটাকে দেখতে হবে, তার সংস্কৃতিটাকে দেখতে হবে। সেটা যদি না দেখি, তাহলে আমি লিখবো কি করে? সুতরাং লেখার আগে স্টাডি করার পরে মালপত্র সংগ্রহ করা, জিনিসপত্রগুলোকে সংগ্রহ করা, করে সেই জিনিসটাকে নিয়ে আসা। কেউ এবার ওই যে বললাম যে প্রচুর আইটেম আছে, পার্টিকুলার গান দিয়েও করতে পারে। যেমন এই একখানা বই, এটা যদিও আমার মৌলিক, 3খানা ছোট ছোট অনুপন্যাস, হারানো সময়ের বর্ণমালা। আর এইটা যেটা রয়েছে যে বৈচিত্র্যময় লোক ঐতিহ্য, হ্যাঁ, বৈচিত্র্যময় লোক ঐতিহ্য, এইটাতে প্রায় 25খানা প্রবন্ধ এইটার মধ্যে সংকলিত হয়েছে, কিন্তু প্রবন্ধগুলো আলাদা আলাদা। এখানে যেটা রয়েছে সেখানে বলি, যেমন গম্ভীরা, এই গম্ভীরা হয় শিবগাজন উপলক্ষে। গম্ভীরার মূলত প্রচার হচ্ছে মালদা, কিন্তু আমাদের বর্ধমান জেলাতে গম্ভীরা গান একটা অংশ তারা গান কোথায় এটা করে আপনার পাড়াতল বলে একটা গ্রাম আছে, সেইখানে চড়ক পুজো। এবার দেখুন, চড়ক আমাদের মূলত চৈত্র সংক্রান্তির দিনকে চড়ক ঘোরে, কিন্তু না, বর্ধমানে 3 জায়গায় আছে যেখানে পয়লা বৈশাখ চড়ক ঘোরা হয়।
পয়লা বৈশাখ চড়ক ঘোড়া একটা বর্ধমান শহরে আছে, একটা ভাতার অঞ্চলে আছে, আর একটা ওই আপনার পাড়াতল ওই দিকে, গোলসি থানা এলাকাতেও হয় আমি জানি। হ্যাঁ, ওই দিকে ইয়েতে রয়েছে। আচ্ছা, এবার দেখুন এখানে একটা অংশ রয়েছে ধর্মরাজ এবং শিব, এদেরকে কি বলা হচ্ছে না, এরা কৃষি দেবতা। হ্যাঁ, কৃষির দেবতা। ধর্মরাজ পুজোতে 108খানা ধানের নাম উল্লেখ করে পুজো করা হয়। তাহলে ধর্মরাজ পুজোতে, তাহলে শিব সেটা তৈরি করেছে। মূল কাহিনী কিন্তু শিব পার্বতীর কথোপকথন, মূল কাহিনী শিব পার্বতীর কথোপকথন, কিন্তু সেটা পড়ছে কোথায়, সেই মন্ত্র পাঠ হচ্ছে কোথায় না, ধর্মরাজের গাজনে। তাহলে দুটো দেবতাকে মিলিয়ে দেওয়া হচ্ছে, মিলিয়ে মিশে যাচ্ছে বাস্তব জীবনে, বাস্তব একদম। তারপরে ধরুন আপনার কিছু দেবদেবীদের বিয়ে, এই দেবদেবীদের বিয়ের একটা মানে খুব সুন্দর সুন্দর 2-4খানা জায়গা আছে। একটা আছে সগরাইতে, ওখানে ধর্মরাজের সাথে মা মনসার বিয়ে। একটা আছে জগৎ গৌরী মানে মণ্ডল গ্রামে জগৎ গৌরীর বিয়ে হচ্ছে পাশের গ্রাম বামুনিয়া মণিরাজের সঙ্গে। ঠিক আছে, তা এইগুলো সেখানে গিয়ে নিয়ে আসা হয়েছে। এই যে যেমন ধরুন ধর্মরাজ পুজোর কয়েকটি মন্ত্র অনেকেই কাজ করছেন, কিন্তু আমরা বইপত্র দেখছি, কিন্তু অথেন্টিক জিনিসটা কিন্তু আনতে পারছেন না। কেননা এই জিনিসটা যে কথাটা এখানে উল্লেখ করছি, এই জিনিসটা কিন্তু এই যে ধর্মরাজ পুজোর কয়েকটি মন্ত্র, এই মন্ত্র কিন্তু সবাই পায় না, এই মন্ত্র তারা দিতে চায় না। যে পণ্ডিত একদম একদম, আমার ওই জন্য বললাম যে এদিক থেকেও আমি ভাগ্যবান। আমাদের এই কাজ করতে গেলে কিছু সোর্সের দরকার হয়, যে কোনো কাজ করতে গেলে সোর্স তথ্যকে এনে দেবে, সেটাও আমি ভাগ্যবান যে সেখানে আমার বেশ কিছু বন্ধু বান্ধব আছে, তারা একদম ভেতর থেকে সেই সোর্সটা এনে দেন এবং তারা ইন্ট্রোডিউস করে দেন, তার ফলে আমি সেই জিনিসগুলো পেয়ে যাই। এখানে জগৎ সৃষ্টি কিভাবে হয়েছে তার উপরে একটা মন্ত্র আছে। নাই ছিল দিবানিশি, নাই ছিল রথিশশী, নাই ছিল সয়ালো সংসার, যত ছিল দেবগণ, নাই ছিল একজন, শূন্যময় ছিল নিরাকার। হাসিয়া কহেন কৃষ্ণ, শুনো তপোধন, সৃষ্টির উৎপত্তির কথা বলি যে এখন। প্রথমে শুনহ আদি সৃষ্টির উৎপত্তি, সার হইল ব্রহ্মা বিষ্ণু হরশক্তি ক্ষিতি। এই করে রয়েছে। হ্যাঁ, এরকম ধরুন সৃষ্টি রহস্যের এরকম একটা ব্যাপার আছে। ঘট বসানো, ধর্ম ঠাকুরের ঘুম ভাঙানো গান, ধর্মের ভোগ দান, হ্যাঁ, ধর্মের ভোগ সরানো, এই মন্ত্র আপনি পাবেন না, এই মন্ত্র আপনি পাবেন না। এগুলো মানে পাওয়া একটা বিশাল ব্যাপার। পেয়ে এই যে বিষয়গুলো জানা গেল, এগুলো খুব ভালো লাগছে। আশা করি আমাদের দর্শকদের ভালো লাগবে। আপনার কাছে একটা শেষ প্রশ্ন রাখবো। আপনি এই যে কাজটা করছেন, যারা শুনলো, যারা এগুলো পড়তে আগ্রহী, তাদের প্রতি আপনার বার্তা কি? দেখুন, এগুলো তো কমার্শিয়াল সিনেমা যেরকম চলছে, আবার তেমনি দেখবেন খুব ছোট্ট প্ল্যাটফর্মে একটা নাটকও হয়। নাটকগুলো হয় কি একটু গুরুগম্ভীর বিষয় নিয়ে। তাহলে কমার্শিয়াল সিনেমা ঝাড়পিট, মারামারি, গান, নাচ এই সমস্ত চলছে, কিন্তু থার্ড ফর্মে যে নাটকগুলো হচ্ছে, ছোট ছোট যে নাটকগুলো হচ্ছে, সেখানে কিন্তু এসব কোনো কিছু নেই। সেখানে চিন্তা মনন তাকে বৃদ্ধি করছে, কোন একটা সমস্যাকে তুলে ধরে কিভাবে সেটার হাত থেকে মুক্তি পাওয়া যাবে। তাহলে লোক সংস্কৃতিটা হারিয়ে যাচ্ছে, যেহেতু ওগুলোর প্রাধান্যটা বেশি আসছে। আজকে এই মুহূর্তে বর্ধমান অঞ্চলে বা তার পাশাপাশি অঞ্চলে আমি যেটা লাস্ট স্টাডি করলাম, যাত্রা, অ্যামেচার যাত্রা প্রায় নেই। কেন নেই? এই মুহূর্তে অ্যামেচার যাত্রা করতে গেলে খরচ হচ্ছে 60 থেকে 70 হাজার টাকা। সেখানে 30,000 টাকাতে 50খানা চোং আর 4খানা বক্স বাজলেই তো আমার 3 দিন পুজো মণ্ডপ ফাটিয়ে দেবে। তাহলে কেন আমি 70,000 টাকা খরচা করব? এক। দ্বিতীয় নম্বর হচ্ছে, একটা যাত্রা করতে গেলে যে 12 থেকে 14টা পুরুষ আর্টিস্ট লাগে, যেটা গ্রামের ছেলেরাই করে, ফিমেল আর বাদবাকিটা ভাড়া করতে হয়। ওই 14টা ছেলের এখন আর সেই মানসিকতা নেই যে যাত্রা করবে। কিন্তু আগে প্রম্পট করার জন্য বা যাত্রাতে মানে কি বলবো, সেই কাপে চা ঢেলে দেওয়ার জন্য ছেলেদের হুড়োহুড়ি পড়ে যেত, এখন নেই। তাহলে সরছে না যে তা না, কিন্তু সাহিত্যিক বলুন, লোক গবেষকই বলুন, আলটিমেটলি বলবো শিক্ষিত মানুষ তো আমরা জেনে শুনে এই জিনিসটাকে নষ্ট করতে দিতে চাই না। আমার উদ্দেশ্য ভবিষ্যৎ প্রজন্মের জন্য কিছু জিনিস রেখে যাব,
তারা যদি সেটাকে নিয়ে কাজ করতে চায় তাহলে কাজ করতে পারবে। ওই যে বললাম যে সাহিত্য লোক সংস্কৃতি, এবার দেখুন সেখানে যদি কেউ অ্যানালিসিস করে যে এটার মধ্যে কি ধরনের সাহিত্য লুকিয়ে আছে, তাহলে সেই ছড়াগুলোকে পড়তে হবে, সেই কবিতাগুলোকে পড়তে হবে, তাহলেই দেখবেন আপনার সমাজ চিত্রটা সেখানে ফুটে উঠেছে। এক ছড়া যখন বললাম, দেখবেন ছড়া কিন্তু ছন্দতে হয়, তিনটে মানে বাংলা ভাষায় আমাদের তিনটে ছন্দতে ছড়া লেখা, একটা সুপ্ত সুর লুকিয়ে থাকে তার সেই ছড়াগুলোর মধ্যেও কিন্তু একটা সুর ঢুকে বসে আছে, ছন্দের একটা আঙ্গিক ঢুকে বসে আছে। কেউ যদি সেই ছড়াগুলোকে রাখলো সামনে, কোনটা স্বরবৃত্ত, কোনটা অক্ষরবৃত্ত, কোনটা মাত্রাবৃত্ত, এইভাবে ভাগ করে দিক না, তাহলে তো একটা কন্টেন্ট তৈরি হলো নাকি? কিন্তু সেখানে কি হচ্ছে, শিক্ষা, তার পড়াশোনা, শিক্ষা, চিন্তা ভাবনা। কিংবা ধরুন কর্মসঙ্গীত, কর্মসঙ্গীতের মধ্যে দিয়ে সমাজ চিত্র কিভাবে ফুটে উঠেছে বার করুক, সেখান থেকে প্রচুর বই আছে, সেখান থেকে বইগুলো থেকে কিচ্ছু না, শুধু গানগুলোকে বার করতে হবে, গানগুলোকে পড়তে হবে। ভাষা কিন্তু আঞ্চলিক, এখানে বলে রাখি, ভাষা কিন্তু আঞ্চলিক। কোন অঞ্চলের ভাষা তিনি পড়ছেন সেই ভাষাটাকে কিন্তু বার করতে হবে, তার অরিজিনাল মানেটা কি, মানে আমাদের প্রচলিত মানেটা কি, সেটাকে বুঝতে হবে, তাহলেই পাবে না। সে তো সাহিত্যে অ্যানালিসিস করছে, আমি সমাজচিত্র, ধরুন বাংলার ছড়া গানের মধ্যে কর্মসঙ্গীতের মধ্যে আমি যদি টাইটেলটা এরকম করি যে কর্মসঙ্গীতের মধ্যে দিয়ে সমাজচিত্রটাকে ফুটিয়ে তুলব, তাহলে তো আমি সেই জিনিসটা পেয়ে যাচ্ছি। তাহলে আমাকে সেই ছড়াগুলো, সেই গানগুলোকে এক জায়গায় করতে হবে। এবং সেখানে তো সমাজের কথাই বলছে, সেখানেও কিন্তু বলছে অল্প বয়সে কিশোর সদ্য যৌবনে আসছে, সেখানে ফুল ফুটেছে, কদম ফুটেছে, শব্দগুলো তারা ব্যবহার করে না যে তা নয়। তার মানে আমি যা বুঝলাম আর কি, যে পাঠকদের প্রতি, এই ধরনের পাঠকদের প্রতি আপনার বার্তা হচ্ছে যে শিকড়টাকে আগে ধরে রাখতে, অবশ্যই, তবে হয়তো আমরা আমাদের উত্তরাধিকারীটাকে বয়ে নিয়ে যেতে পারবো। কেননা এই যে আজকে ওই যে বললাম না যে এই ধরনের কথার সীমা পরিসীমা যেমন নেই, শেষও নেই। আজকে ধরুন সামান্য লক্ষ্মী পুজো, দুর্গা পুজোর পরেই আমাদের কোজাগরি লক্ষ্মী পুজো, অনেকের বাড়িতে দেখবেন সরাতে লক্ষ্মী পুজো হয়। সরা কত রকমের আছে জানা আছে? বাজারে গিয়ে দেখবেন দাদা একটা সরা দিন, তো সরা দিয়ে দিল না, 5-7 রকমের সরা, এখন সেটা কমে গিয়ে 4 রকমের সরা দাঁড়িয়েছে। ওপার বাংলাদেশ, অধুনা বাংলাদেশ যেটা, সেই বাংলাদেশে 8 থেকে 10 রকমের সরা আছে এবং অঞ্চল ভিত্তিক সরা আছে। ধরুন আপনি যদি চট্টগ্রামের লোক হন, তাহলে আপনার সরার মধ্যে কোনো কিছু একটা আঙ্গিক থাকতেই হবে, তাহলেই সেটা বুঝতে হবে ওই আঙ্গিকটাকে ধরে যে এটা চট্টগ্রামের সরা। আবার যদি আপনি কক্সবাজারের সরা যদি খুঁজতে যান, সেখানেও দেখবেন কোন একখানা আঙ্গিক সেখানে টাচ করা আছে, ওইটা দেখে আপনি বুঝতে পারবেন যে এটা কক্সবাজার অবশ্যই। এবং দেখবেন যে এই যে চট্টগ্রাম বা কক্সবাজারের ব্যক্তি যার বাড়িতে লক্ষ্মী পুজো হচ্ছে, সে চট্টগ্রামের সরা কখনো নিয়ে যাবে না, আবার চট্টগ্রামে যার বাড়িতে পুজো হচ্ছে সেও কক্সবাজারের সরা নিয়ে এসে পুজো করবে না। এখানেও কিন্তু সেই লোক সংস্কৃতি ঢুকে বসে আছে। আচ্ছা, অনেক কিছু শিখতে পারলাম, জানতে পারলাম, আমি নিজে কতটুকু শিখেছি তার নাই ঠিক। আশা করি আবারও কোনো একদিন দেখা হবে, অবশ্যই ডালি আরো ভরে উঠুক, আপনার উদ্যম দীর্ঘজীবী হোক, সেই উদ্যম কিছু ছড়িয়ে পড়ুক বাঙালি পাঠকদের মধ্যে, এই আশা রেখে আজকের মতো শেষ করছি।